প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো অনলাইন ক্লাসের শুরুতেই আমরা আমাদের পরিচয় দিয়ে নিচ্ছি এবং আমরা কোন বিষয়ে ক্লাস করব সেই বিষয়গুলো আমরা বলে নিচ্ছি। তো বরাবরের মতো আমি তোমাদের সামনে আজকেও পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বিষয়টি নিয়ে হাজির হয়েছি, যার বিষয়গুলো হচ্ছে 67111 এবং শিক্ষার্থীবৃন্দ হচ্ছে পাওয়ার টেকনোলজি প্রথম পর্বের সকল শিক্ষার্থীবৃন্দ। তো আমি গতকাল আলোচনা করেছিলাম ফ্লুইড মেশিনারি এবং ফ্লুইড কি তা নিয়ে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাওয়ার প্ল্যান্ট সমূহের ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো উপস্থাপনায় আছি বরাবরের মতো আমি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। তো আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা আমাকে কমেন্টে কেউ জানাই, তাহলে বোঝা যাবে যে সাউন্ড ঠিক আছে। তো আমি সামনের দিকে আগাবো, ঠিক আছে? কেউ যদি লাইভে থেকে থাকো তাহলে কমেন্টে জানাও যে সাউন্ড এবং আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এবং ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পূর্বের আলোচনার বিষয় ছিল, অর্থাৎ গতকাল ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো হলো ফ্লুইড মেকানিক্স ও মেশিনারি কি তা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম পাম্প ও টারবাইনের কাজ কি, সেন্ট্রিফিউগাল পাম্পের কার্যাবলী জানার আমরা চেষ্টা করেছি, সেন্ট্রিফিউগাল কোন পাম্প কোন কোন কাজে ব্যবহৃত হচ্ছে সেই সব জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমরা আলোচনা করেছিলাম রেসিপিউটিং পাম্পের কার্যাবলী এবং সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম ইম্পালস টারবাইনের কার্য বর্ণনা, অর্থাৎ ইম্পালস টারবাইন কীভাবে কাজ করে বা ইম্পালস টারবাইন আমরা কী কাজে ব্যবহার করি সেই সব সম্বন্ধে আমরা কি আলোচনা করেছিলাম। তো আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছে সাউন্ড ঠিক আছে, তো ধন্যবাদ। বরাবরের মতোই আমাদের সাথে আছে আনোয়ার আজিম, সে নিয়মিত ক্লাস করে, মেহেদি আছে, জহিরুল ইসলাম তপু আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসপন্সে সাড়া দেওয়ার জন্য। তো সবাই শুনতে থাকো। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট। তো আমাদের বাড়ির কাজ যা দেয়া ছিল সেটাও কিন্তু আমরা আজকে নিয়ে নিব। তো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কি পাওয়ার প্ল্যান্টের কাজ কি, অর্থাৎ পাওয়ার প্ল্যান্ট কি সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আমরা জানবো তাপ বিদ্যুৎ কেন্দ্র বলতে কি বোঝায়। পাওয়ার প্ল্যান্টের মধ্যে বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কি থার্মাল পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র কি সেটিও আমরা জানার চেষ্টা করব। আমরা জানবো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের কার্যপদ্ধতি। তো এই বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্টের মধ্যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে একটি পাওয়ার প্ল্যান্ট, এটি হচ্ছে কি পানির গতিশক্তি দ্বারা পরিচালিত হয়। তো এই পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। আমরা আরও জানবো সৌরবিদ্যুৎ কেন্দ্রের কার্যপদ্ধতি, অর্থাৎ সোলার পাওয়ার প্ল্যান্ট। অনেকে আমরা দেখে থাকি যে আমাদের বাসাবাড়িতেও কি সোলার প্ল্যান্ট ব্যবহৃত হচ্ছে, আসলে সোলার প্ল্যান্ট কীভাবে কি শক্তি উৎপন্ন করে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এবং সর্বোপরি আমরা বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট যেরকম কি ডিজেল পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। তো আমরা যদি ভুলে না যাই, মনে থাকে, তাহলে কি আমরা জানি যে গতকাল যে আমরা ক্লাসটি করিয়েছিলাম সেখানে আমরা কি বাড়ির কাজ দিয়েছিলাম। তো আমাদের বাড়ির কাজ ছিল একটি সেন্ট্রিফিউগাল পাম্পে চিত্র এঁকে কার্যপদ্ধতি কি বর্ণনা। তো যারা গতকালের ক্লাসটি করেছো তারা হয়তো বা এই কাজ সম্বন্ধে কি অবগত আছো। তো যদি এই কাজটি কি করে থাকো বাড়ির কাজটি, তাহলে কি কমেন্ট বক্সে অবশ্যই ছবি আপলোড দিবে, তাহলে বোঝা যাবে যে তোমরা ক্লাসটি করেছো এবং কি ক্লাসটি বুঝেছিলে। আরেকটি কাজ ছিল একটি ইম্পালস টারবাইনের চিত্র অঙ্কন করে দেখাতে হবে। তো এই দুইটি বাড়ির কাজ যারা করেছো তারা কি আমাকে মেইলে বা হচ্ছে কি কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা,
আমরা প্রথমে জেনে নিব পাওয়ার প্ল্যান্ট কি। পাওয়ার প্ল্যান্ট আমরা যদি কি শব্দ দুটিকে ভেঙে পড়ি তাহলে কি বোঝা যাবে? পাওয়ার অর্থ হচ্ছে কি শক্তি, আর প্ল্যান্ট হচ্ছে কি কেন্দ্র। পাওয়ার প্ল্যান্ট হচ্ছে কি শক্তি উৎপাদন কেন্দ্র, যেখানে কি বিভিন্ন ধরনের শক্তি বিভিন্ন উপায়ে উৎপন্ন করা হয়, সেটি হচ্ছে কি পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্ট বলতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে মূলত কি বোঝায়। সুতরাং যেখানে কি বিভিন্ন ধরনের শক্তির উৎস, প্রাইম মুভার ও জেনারেটর ব্যবহার করে অধিক হারে কি বিদ্যুৎ উৎপন্ন করে কোনো দেশ বা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক চাহিদা কি মেটানো হয়, তাকে কি আমরা পাওয়ার প্ল্যান্ট বলবো। অর্থাৎ কি পাওয়ার প্ল্যান্টের সাহায্যে আমরা যেটা করি সেটা কি করি, আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি। এই বিদ্যুৎ শক্তিকে আমাদের প্রয়োজনে নানাবিধ কাজে কি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কি আমরা ব্যবহার করে থাকি। আমরা একটি পাওয়ার প্ল্যান্টের চিত্র দেখতে পাচ্ছি। যদি আমরা লক্ষ্য করি, এই পাওয়ার প্ল্যান্টের মধ্যে কি বিভিন্ন বিভাগ থাকে। বিভাগের মধ্যে অন্যতম বিভাগ হচ্ছে কি ইঞ্জিন বিভাগ, তারপর হচ্ছে কি ইলেকট্রিক বিভাগ, এরকম মেইনটেনেন্স বিভাগ, বিভিন্ন বিভাগ থেকে থাকে। এই পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপন্ন বৈদ্যুতিক শক্তি বা বিদ্যুৎ শক্তি এরকম হাই টেনশন লাইনের মাধ্যমে সেটা কি গ্রিডে চলে যাবে এবং গ্রিড থেকে বিভিন্ন জায়গায় কি বন্টন হবে। আর এই বড় যে আমরা ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, এটা কি একটা ফুয়েল ট্যাঙ্ক। এই ফুয়েল ট্যাঙ্কে কি ফুয়েল জমা থাকে, যেহেতু সেটা কি ডিজেল পাওয়ার প্ল্যান্ট হয় বা হচ্ছে কি এইচএফও মানে হেভি ফার্নেস অয়েল হয়, তাহলে কি ওই সব ফার্নেস বা ফুয়েলগুলোকে এসব ট্যাঙ্কে কি জমা রাখা হয় জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। তো এই পাওয়ার প্ল্যান্টে যে উৎপাদিত বিদ্যুৎ শক্তি আমরা তৈরি করে থাকি, এইসব বিদ্যুৎ শক্তি আমরা কোথায় ব্যবহার করি বা কী কাজে ব্যবহৃত হচ্ছে সেটা যদি কি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাবো কি পূর্বে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি আবিষ্কৃত না হতে তখনকার কি অধিবাসীগণ বিদ্যুৎ শক্তির গুরুত্ব কি তেমন বুঝতে পারেনি। আধুনিক যুগে যে দেশ বিদ্যুৎ শক্তি উৎপাদনে যত বেশি অগ্রগামী, সে দেশ বিভিন্ন খাতে কি তত বেশি কি উন্নত। এই বিদ্যুৎ শক্তি ব্যবহারের মাধ্যমে যেমন কি কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা প্রভৃতি বিষয়ে তত বেশি কি উন্নতি লাভ করা যায়। বিদ্যুৎ শক্তি ব্যবহার ও প্রসারে মানুষের কষ্ট এবং শ্রমের পরিমাণ দিন দিন কি লাঘব হচ্ছে। যা আমরা জানি কি আমাদের বিভিন্ন ধরনের মেশিনারিজ পরিচালিত হয় কি এই বিদ্যুৎ শক্তি দ্বারা। তাহলে যদি কি এই বিদ্যুৎ শক্তি না থাকতো, তাহলে কি মেশিনারিজ পরিচালনার জন্য কি অন্য কোনো মাধ্যম ব্যবহার করতে হইতো, তাহলে কি সেই মাধ্যম হয়তো কি অর্থও বেশি লাগতো অথবা কি শ্রমও বেশি লাগতো, তাই না? তো এই বিদ্যুৎ শক্তির বদৌলতে আমরা এরকম বিভিন্ন সুবিধাদি পেয়ে থাকি। তো বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা আরও যেসব কাজ করে থাকি সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যুৎ শক্তি মানুষের মৌলিক চাহিদার বিষয় না হলেও এটা সভ্যতার মূল চালিকা শক্তি হিসেবে এখন কাজ করে থাকে। আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, কলকারখানা, কৃষিক্ষেত্রে প্রভৃতি সকল ক্ষেত্রে কি বিদ্যুতের ব্যবহার কি বা গুরুত্ব অপরিসীম। জীবনযাত্রার মান মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার পরিমাণের উপর নির্ভর করে। অর্থাৎ যে দেশের মানুষ যত বেশি বিদ্যুৎ ব্যবহার করে থাকে সেই দেশ কি অর্থনৈতিক দিক দিয়ে কি তত এগিয়ে যাচ্ছে। কোনো মানুষকে এমনিতেই কিন্তু বিদ্যুৎ ব্যবহার করে না, সে বিদ্যুৎ কোনো না কোনো কি কাজে ব্যবহার করতেছে, হয়তো কোনো মেশিনারি চালানোর জন্য, হয়তো বা কোনো কৃষিক্ষেত্রে কোনো যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রেও কি সে বিদ্যুৎ ব্যবহার করতেছে। তো এই বিদ্যুৎ ব্যবহার করলে কি সে কোনো না কোনো কি অর্থনৈতিক অবদান রাখছে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার ক্ষেত্রে। তো আমরা বলতে পারি যে দেশে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বেশি সেই দেশ কি তত বেশি উন্নত। যে দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বেশি সে দেশ অর্থনৈতিক দিক দিয়ে অনেক লাভজনক বা এগিয়ে থাকে। এই আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানুষ যত বেশি আরামপ্রায় বিলাসবহুল জীবনযাপন করতে থাকলো, বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে ততই কি বিদ্যুৎ শক্তির মাত্রা এবং চাহিদা বৃদ্ধি হলো। আমরা কি প্রতিদিনে বা নিত্য নৈমিত্তিক কাজেই আমরা কি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকি। এই ইলেকট্রনিক যন্ত্রপাতি আমাদেরকে বিভিন্নভাবে কি আরামদায়ক বা বিভিন্নভাবে কি আমাদের কাজে সহায়তা করে থাকে। এই ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিচালনার স্বার্থে বা ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য কি আমাদের এই বিদ্যুৎ শক্তি প্রয়োজন আছে। তো এই বিদ্যুৎ শক্তি আমরা এসব বিভিন্ন কাজে কি ব্যবহার করে আমাদের জীবনযাত্রার মানকে কি বৃদ্ধি করতে পারতেছি।
তারপর হচ্ছে পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপন্ন বিদ্যুৎ শক্তিকে প্রথমে কি একটি বিদ্যুৎ উপকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেই উপকেন্দ্র থেকে স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে দেশের বিভিন্ন এলাকায় প্রেরণ সহ কি বিদ্যুতের চাহিদা মেটানো কি সম্ভব হয়। অর্থাৎ কি পাওয়ার প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ শক্তি কি একটি নির্দিষ্ট ভোল্টেজে কি বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, সেই ভোল্টেজকে কি প্রয়োজনে কি স্টেপ আপ অর্থাৎ কি সেই ভোল্টেজকে প্রয়োজনে কি বাড়ানো হয়, অথবা কি স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে সেই ভোল্টেজকে কি কমিয়ে সেটি কি গ্রাহক পর্যায়ে কি সরবরাহ করা হয়। বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন বিদ্যুৎ শক্তি দ্বারা কৃষিক্ষেত্রে যন্ত্রপাতি পরিচালনা, গবেষণা প্রতিষ্ঠানের যন্ত্রপাতি পরিচালনা, ব্যবসা প্রতিষ্ঠান আলোকিত করা অর্থাৎ কি সাজসজ্জার কাজে এবং কি বিভিন্ন ধরনের কি যুদ্ধজাহাজ, জলজাহাজ প্রভৃতি কাজে কি এই বিদ্যুৎ শক্তি ব্যবহার হয়ে থাকে। তো এই পাওয়ার প্ল্যান্ট মূলত দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে কি তাপ বিদ্যুৎ কেন্দ্র, একটি হচ্ছে কি পানি বিদ্যুৎ কেন্দ্র। এই তাপ বিদ্যুৎ কেন্দ্রকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাষ্প বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ কি স্টিম পাওয়ার প্ল্যান্ট। আমরা কি স্টিম পাওয়ার প্ল্যান্ট বা স্টিম ইঞ্জিন সম্বন্ধে কি আমরা গত ক্লাসগুলো থেকে আলোচনা করেছিলাম যে স্টিম পাওয়ার প্ল্যান্ট বা স্টিম ইঞ্জিন আসলে কীভাবে কাজ করে। এবং এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের মতো আরেকটি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ডিজেল বা আইসি ইঞ্জিন বিদ্যুৎ কেন্দ্র। আমরা ডিজেল ইঞ্জিন সম্বন্ধে কি পূর্বেই আলোচনা করেছি এবং অন্য স্যার যে আছে আমাদের ডিপার্টমেন্টে উনিও কি এই ইঞ্জিন সম্বন্ধে কি 3-4টা ক্লাস নিয়েছেন। আশা করি যে ডিজেল ইঞ্জিন বা হচ্ছে পেট্রোল ইঞ্জিন কীভাবে কাজ করে সেই জিনিসগুলোকে আমরা বুঝতে সক্ষম হয়েছি। এবং আরেকটি পাওয়ার প্ল্যান্ট হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি হচ্ছে কি আধুনিক পাওয়ার প্ল্যান্ট। এটা থেকে কি কম সময়ে কম শক্তি ব্যয় করে কি অধিক পরিমাণ কি বিদ্যুৎ শক্তি পাওয়া সম্ভব। তারপর আরেকটি হচ্ছে কি গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ কি গ্যাসের সাহায্যে কি যে পাওয়ার প্ল্যান্টে কি পরিচালিত হয় সেটা হচ্ছে কি গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। তো প্রথমে আমরা দেখব যে বাষ্পচালিত বিদ্যুৎ কেন্দ্র কি এবং বাষ্পচালিত বিদ্যুৎ কেন্দ্রের প্রধান অংশসমূহ এবং বাষ্পচালিত বিদ্যুৎ কেন্দ্র কীভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বাষ্পচালিত বিদ্যুৎ কেন্দ্রের প্রধান অংশগুলো যদি আমরা দেখি তাহলে কি বাষ্প বিদ্যুৎ কেন্দ্রের প্রধান অংশগুলোর মধ্যে অন্যতম অংশ হচ্ছে বয়লার, টারবাইন এবং অল্টারনেটর। বাষ্প মানে কি স্টিম, তাহলে কি স্টিম উৎপন্ন করতে গেলে কি অবশ্যই বয়লার প্রয়োজন হবে। বয়লার ছাড়া কি স্টিম উৎপন্ন কি সম্ভব না। তো বয়লার দিয়ে কি আমি স্টিম উৎপন্ন করব, তাহলে কি বয়লার হচ্ছে আমার বাষ্প বিদ্যুৎ কেন্দ্রের প্রধান একটি অংশ। তারপর হচ্ছে কি টারবাইন, বয়লার যে উৎপন্ন স্টিম আছে সেই স্টিম দিয়ে কি আমি কি চালাবো, টারবাইন চালাবো। তো টারবাইন চালালে কি টারবাইনের সাথে কী থাকবে, আমার টারবাইনের সাথে কি অল্টারনেটর কাপলিং করা থাকবে। যখন টারবাইন ঘুরতে থাকবে তখন কি অল্টারনেটর কি ঘুরতে থাকবে, তাহলে কি আমার বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। তাহলে কি বাষ্প বিদ্যুৎ কেন্দ্রের অন্যতম প্রধান অংশগুলো হচ্ছে কি বয়লার, টারবাইন এবং অল্টারনেটর। বয়লার থেকে বাষ্প সুপার হিটার হয়ে, সুপার হিটার, এখন একটা প্রশ্ন আসছে কি সুপার হিটার, এই সুপার হিটার জিনিসটা কি আসলে। তো নর্মালি আমার বয়লারে যে বাষ্প উৎপন্ন হয় সেই বাষ্পে কিছু কি জলীয় বাষ্প থাকে, সেখানে কি তাপ কম থাকার কারণে এই কম তাপীয় বাষ্পকে অধিক তাপ দ্বারা জলীয় বাষ্প মুক্ত করার যে পদ্ধতি সেটাই হচ্ছে কি সুপার হিটার। এই সুপার হিটারের সাহায্যে কি বয়লারে কি উৎপন্ন বাষ্পকে পুনরায় কি তাপীয় করে তার মধ্যে থেকে জলীয় বাষ্প কি দূর করা হয় এবং জলীয় বাষ্প দূর করার যে পদ্ধতি সেই পদ্ধতির জন্য কি আমার এই সুপার হিটার ব্যবহারের প্রয়োজন আছে। তো সুপার হিটার সাহায্যে কি আমি বাষ্পকে সুপার হিটেড করতেছি, মানে বিশেষভাবে আবার কি তাপীয় তাকে করতেছি কি জন্য, জলীয় কণাসমূহ দূর করার জন্য। যখন কি স্টিম উৎপন্ন হয় তার মধ্যে কি সামান্য পরিমাণ কি জলীয় কণা থেকে থাকে, এই জলীয় কণা যদি টারবাইন ব্লেডে আঘাত করে তাহলে কি টারবাইন ব্লেডে কি ক্ষয় হতে পারে। এই জন্য কি আমি বাষ্পকে সুপার হিটেড বাষ্পে রূপান্তরিত করে নিচ্ছি। তাহলে বয়লার থেকে বাষ্প সুপার হিটার হয়ে টারবাইনে আসে, টারবাইনকে ঘূর্ণন গতি প্রদান করে বাষ্পেও পরিত্যক্ত গ্যাস হিসেবে কি বাইরে বের হয়ে যায়। তাহলে কি হচ্ছে, বয়লার বাষ্প উৎপন্ন করতেছে, সেই বাষ্প কোথায় যাচ্ছে, সুপার হিটারে যাচ্ছে। সুপার হিটার থেকে সুপার হিটেড হয়ে বাষ্প সে কোথায় যাচ্ছে, টারবাইন ব্লেডকে আঘাত করতেছে, তারপর কি টারবাইন ব্লেড ঘুরতেছে এবং টারবাইন শ্যাফটের সাথে কি অল্টারনেটর শ্যাফট কাপলিং করা থাকার কারণে কি অল্টারনেটর শ্যাফট কি ঘুরতেছে। তাহলে কি এভাবে কি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং কি এই পরিত্যক্ত কি বাষ্প পুনরায় কি বাইরে বের হয়ে যাচ্ছে।
তাহলে কি এই বাষ্প বিদ্যুৎ কেন্দ্রের প্রধান অংশগুলো হচ্ছে কি সুপার হিটার, বয়লার, টারবাইন, পরিত্যক্ত গ্যাস এবং কি অল্টারনেটর। এভাবে কি একটি বাষ্পচালিত বিদ্যুৎ কেন্দ্র শক্তি উৎপন্ন করে থাকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই রানিং টপিকগুলো সম্বন্ধে তাহলে কি আমাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিয়ে দিব। আমি মোবাইল ব্যবহার করতেছি তোমাদের কমান্ডগুলো দেখার জন্য। তো এখনও কোনো প্রশ্ন আমার কমেন্ট বক্সে আসে নাই। যারা কমেন্ট করেছে তারা বিভিন্ন বিষয় নিয়ে কমেন্ট করেছে, যেরকম সাউন্ড ঠিক আছে এরকম বিষয়গুলো নিয়ে কমেন্ট করেছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বাষ্পচালিত বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত যা বোঝানো হয়েছে তার মধ্যে, তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। তাহলে বাষ্পচালিত বিদ্যুৎ কেন্দ্র সম্বন্ধে আমরা ধারণা নিলাম। এখন দেখি পরবর্তীতে আমরা যে বিদ্যুৎ কেন্দ্র সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট। তার আগে আমরা কি এই বাষ্পচালিত বিদ্যুৎ কেন্দ্রের একটি কি চিত্র দেখে নিই, বাষ্পচালিত বিদ্যুৎ কেন্দ্র কীভাবে কাজ করে সেটিকে আমরা দেখে নিলাম। তো এই বাষ্পচালিত বিদ্যুৎ কেন্দ্র দেখো কি এদিক দিয়ে কি ফুয়েল সাপ্লাই হচ্ছে এই ট্যাঙ্কির মধ্যে, তারপর হচ্ছে কি এই ফুয়েল দ্বারা কি এই বয়লারের মধ্যে কি অগ্নি প্রজ্বলিত হচ্ছে। এটা হচ্ছে কি একটা বয়লার। বাষ্প উৎপন্ন করার জন্য কি অবশ্যই আমার একটি বয়লার প্রয়োজন আছে। সেটা কি ওয়াটার টিউব বয়লার হতে পারে অথবা কি ফায়ার টিউব বয়লার হতে পারে। আমরা কি ওয়াটার টিউব এবং ফায়ার টিউব বয়লার কি বা তারা কীভাবে কাজ করে সেই সম্বন্ধে আমরা কি পূর্বের ক্লাসগুলোতে কি আলোচনা করেছি। আশা করি যে বয়লার সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকবে না। যদিও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কি আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে কি ফুয়েল দ্বারা কি বয়লারের মধ্যে কি অগ্নি প্রজ্বলিত হয়, তাহলে কি বয়লারে কি স্টিম উৎপন্ন হচ্ছে। এই উৎপন্ন স্টিম বয়লার থেকে এই উৎপন্ন স্টিম এই পথ দিয়ে দেখো আমি মাউসের এরো চিহ্ন দ্বারা দেখাচ্ছি, উৎপন্ন স্টিম এই পথ দিয়ে সুপার হিটার, এটা হচ্ছে সুপার হিটার, সুপার হিটেড হয়ে তারপর হচ্ছে এই লাইন দিয়ে এই জায়গায় কি অবস্থিত টারবাইন কি সে ঘুরাচ্ছে। তাহলে টারবাইন যখন ঘুরতেছে তখন এই টারবাইন শ্যাফটের সাথে কি জেনারেটর শ্যাফট কাপলিং করা থাকার কারণে কি জেনারেটর তখন কি ঘুরতেছে। তাহলে কি জেনারেটর কি যখন ঘুরবে তখন কি একটি বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। এই বিদ্যুৎ শক্তিকে আমি সাবস্টেশনের মাধ্যমে কি বিভিন্ন জায়গায় কি সরবরাহ করতেছি। তারপর এই উৎপন্ন বাষ্প বা সুপারহিটেড বাষ্প যখন এই টারবাইনকে ঘোরানোর পরে তার কোনো কাজ থাকে না, তো সে নর্মালি কি তার পূর্বের জায়গায় সে ফিরে যাবে। এ ফিরে যাওয়ার পূর্বে সে যে জায়গায় যাবে সেটা হচ্ছে কি কনডেন্সার। কনডেন্সার হচ্ছে কি এখানে কি যে উৎপন্ন বাষ্প আছে সেটা কি ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে কি সে কি ঘনীভূত হবে, আবার পুনরায় কি সে পানিতে পরিণত হবে। সেই পানি কি আবার পুনরায় কি এই ট্যাঙ্কে চলে যাবে। এই উৎপন্ন বাষ্প বা সুপারহিটেড বাষ্পকে আস্তে আস্তে কি ঠান্ডা হয়ে সে পানিতে পরিণত হয়ে পুনরায় কি সেটাকে আবার এই বয়লারের ভিতরে প্রবেশ করবে। তাহলে এভাবে কি একটি বাষ্পচালিত বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে। তারপর আমরা জানব গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র। গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র বলতে হচ্ছে কি ওই পাওয়ার প্ল্যান্টের জ্বালানি হিসেবে কি গ্যাস বা প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। এই প্রাকৃতিক গ্যাস দ্বারা আমি কি চালাবো, আসলে এই প্রাকৃতিক গ্যাস দ্বারা কি আমি ইঞ্জিন চালাবো। মূলত ইঞ্জিন এখানে কি প্রাইম মুভার হিসেবে কাজ করবে। ইঞ্জিনকে প্রাইম মুভার হিসেবে ব্যবহার করতেছি, আমি ইঞ্জিনকে কি ঘোরাবো, ইঞ্জিনের মধ্যে কি শক্তি উৎপন্ন করে ইঞ্জিনকে ঘোরাবো। তাহলে কি ইঞ্জিনগুলো কি ইঞ্জিনে কি ফ্লাই হুইলও কি ঘুরতে থাকবে। আর ফ্লাই হুইল যখন ঘুরবে ফ্লাই হুইলের শ্যাফটের সাথে কি আমি জেনারেটর শ্যাফট কি কাপলিং করে দিব, তখন কি ফ্লাই হুইল যতক্ষণ ঘুরবে জেনারেটর কি ততক্ষণ ঘুরতে থাকবে। এভাবে কি আমি গ্যাস টারবাইন বা গ্যাসের সাহায্যে কি আমি বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হব একটি ইঞ্জিনের সাহায্যে। অর্থাৎ কি এই পাওয়ার প্ল্যান্টে কি যে ইঞ্জিনটি চলবে সেই ইঞ্জিনটি কি গ্যাস চালিত ইঞ্জিন, এই জন্য কি ইহার নামকরণ করা হয়েছে কি গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। তো এই গ্যাস টারবাইন শক্তি কেন্দ্রের প্রধান অংশগুলো যদি আমরা আলোচনা করি তাহলে কি দেখবো আমরা গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান অংশগুলো হচ্ছে কি কম্প্রেসর, কম্বাস্টর, টারবাইন ও অল্টারনেটর।
কম্প্রেসরটি চালু করার সাথে সাথে কি একটি বায়ুমণ্ডলীয় বাতাসকে টেনে ভেতরে নিয়ে আমরা কি জানি আমাদের ইঞ্জিনে কি শক্তি উৎপন্ন করতে কি দুটো জিনিস প্রয়োজন হয়, একটা কি ফুয়েল হিসেবে কি আমি পেট্রোল ডিজেল গ্যাস এসব কিছু কি ব্যবহার করতে পারি, এবং আরেকটি উপাদান হচ্ছে কি বাতাস। এই বাতাসকে টেনে নেওয়ার জন্য এই গ্যাস টারবাইন চালিত ইঞ্জিনে আমি একটি কম্প্রেসরকে ব্যবহার করব, যে কম্প্রেসরের সাহায্যে কি আমি প্রয়োজনীয় বাতাস বাইরে থেকে টেনে ভিতরে প্রবেশ করাবো এবং বাতাসকে কি সংকুচিত করে অর্থাৎ কি কম্প্রেসড করে চাপ দিয়ে সেটা কি কম্বাস্টরে প্রেরণ করব। কম্বাস্টরে গ্যাসকে নজলের মাধ্যমে স্প্রে করা হয়। গ্যাসকে স্প্রে করার সাথে সাথে কি কম্বাস্টরে কি দহনক্রিয়া সম্পন্ন হয়। যখন কম্প্রেসড বাতাসের মধ্যে গ্যাসকে সূক্ষ্ম কণাকারে কি স্প্রে করা হয় তখন তার মধ্যে কি দহনক্রিয়া আরম্ভ হয়। যখন তার মধ্যে দহনক্রিয়া আরম্ভ হয় তখন কি ওই দহনক্রিয়া চাপে বা ওই উৎপন্ন শক্তির দ্বারা আমার পিস্টন কি এদিক সেদিক ঘোরাফেরা করে কি কাজ করবে। আমরা কি জানি, আমার মনে হয় যে আলামিন স্যার তোমাদেরকে ইঞ্জিন সম্বন্ধে যে ক্লাসগুলো নিয়েছে উনি সেখানে বুঝিয়েছে যে পিস্টন কি প্রথম কি টিডিসিতে থাকবে, যখন কি গ্রহণ স্ট্রোকে পিস্টন টিডিসিতে থাকবে তখন কি গ্রহণ স্ট্রোকে কী করবে বাইরে থেকে বাতাস প্রবেশ করবে, তারপর হচ্ছে কি পিস্টন টিডিসি থেকে বিডিসি থেকে দাবিতে হবে, আবার কি সাকশন কম্প্রেশন স্ট্রোক কি পিস্টন বিডিসি থেকে আবার কি টিডিসি দিকে উঠতে থাকবে, তখন কি এই প্রবেশকৃত বাতাস কি সংকুচিত হতে থাকবে। এসব প্রক্রিয়ায় কি আমার ইঞ্জিনে কি শক্তি উৎপন্ন হয়। তো এখানেও কি এরকম প্রক্রিয়া মানে কম্প্রেসরের সাহায্যে কি আমি বাইরে থেকে বাতাস ভিতরে প্রবেশ করাচ্ছি, তারপর সেই বাতাসকে আমি কি সংকুচিত করে কি সেটা কি কম্বাস্টরে পাঠাচ্ছি। কম্বাস্টরে পাঠানোর পরে সেই সংকুচিত বাতাসের মধ্যে আমি কি গ্যাসীয় জ্বালানি অর্থাৎ গ্যাস আমি কি সূক্ষ্ম কণাকারে কি স্প্রে করতেছি, তখন কি দহনক্রিয়া সম্পন্ন হচ্ছে, এভাবে কি শক্তি উৎপন্ন হচ্ছে, সেই শক্তি দ্বারা কি আমার ইঞ্জিন পরিচালিত হচ্ছে। দেখো এখানে যদি আমরা এই চিত্রটি লক্ষ্য করি তাহলে কি আমরা কি দেখতে পাবো, এটা হচ্ছে একটা ন্যাচারাল গ্যাসের লাইন, অর্থাৎ কি বাইরে থেকে ন্যাচারাল গ্যাস এই পথ দিয়ে কি ভিতরে প্রবেশ করতেছে। এটা কি কম্বাসন চেম্বার, অর্থাৎ কি কম্বাসন বলতে কি প্রজ্বলন চেম্বার, মানে যেখানে কি অগ্নি প্রজ্বলন সংঘটিত হয় সেটি হচ্ছে কি কম্বাসন চেম্বার। তো এই কম্বাসন চেম্বারে কি বাইরে থেকে ন্যাচারাল গ্যাস প্রবেশ করতেছে, আর এই দিক দিয়ে কি দেখো যে এটা হচ্ছে কি এয়ার ইনটেক পথ। এখানে কি কম্প্রেসর চলতেছে, কম্প্রেসর যখন চলবে তখন তার মধ্যে একটি শূন্যতা, আমাদের পাম্প পরি নাই যে পাম্পের ইম্পেলার যখন কি ঘুরে তখন কি তার মধ্যে একটি কি শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতার টানে বাইরে থেকে বাতাস কি ভিতরে প্রবেশ করে, বাইরে থেকে পানি কি ভিতরে প্রবেশ করতো। আর এখানে কি কম্প্রেসর যখন চলবে তখন কি এই কম্প্রেসর বাইরে থেকে বাতাস কি সে টেনে ভিতরে প্রবেশ করাবে কোথায় নিয়ে যাবে, সে সংকুচিত করে সেটা কি কম্বাস্টরে নিয়ে যাবে। আর কম্বাস্টরে কি এদিক দিয়ে কি আসতেছে ন্যাচারাল গ্যাস আসতেছে, যখন ন্যাচারাল গ্যাসটা এই দিক দিয়ে যখন প্রবেশ করবে তখন এই গ্যাসকে কি সূক্ষ্ম কণাকারে এখানে ছিটিয়ে দেওয়া হবে এবং কি স্পার্ক প্লাগ আছে, স্পার্ক প্লাগের সাহায্যে কি এখানে কি অগ্নি প্রজ্বলন সংগঠিত করা হবে। তাহলে কি এখানে কি অগ্নি প্রজ্বলন হয়েছে, এইখানে অগ্নি প্রজ্বলন হওয়ার পরে কি হবে, এখানে শক্তি উৎপন্ন হবে। এটা কি এই যে শক্তি উৎপন্ন হওয়ার ফলে কি এই পিস্টন উপর দিয়ে নিচে দিকে ওঠানামা করতে থাকবে, তখন কি এই পিস্টন বা ফ্লাইহুইল শ্যাফটের সাথে কি একটি টারবাইন শ্যাফট সংযুক্ত থাকবে, তখন কি এই টারবাইন শ্যাফট কি তখন কি ঘুরতে থাকবে। যখন এই ইঞ্জিনের শ্যাফট ঘুরবে তখন কি এই টারবাইন শ্যাফট কি ঘুরতে থাকবে। যখন এই টারবাইন শ্যাফট ঘুরবে এই টারবাইন শ্যাফটের সাথে কি এরকম একটি জেনারেটর কি কাপলিং করে দেওয়া আছে। দেখো আমি যে চিত্রটি দেখাচ্ছি এখানে কি সুন্দরভাবে কি বোঝানো হচ্ছে যে কিভাবে কোন প্রক্রিয়ার পরে কি কোন প্রক্রিয়া সংঘটিত হচ্ছে। তো এই টারবাইন যখন ঘুরতেছে এই টারবাইন শ্যাফটের সাথে কি এই জেনারেটর শ্যাফট কি কাপলিং করা থাকার কারণে কি তখন জেনারেটর শ্যাফট কি ঘুরতেছে, তখন কি জেনারেটর বা অল্টারনেটর কি একটি নির্দিষ্ট আরপিএমে ঘুরতেছে, তখন কি তার মধ্যে কি ইলেকট্রিসিটি কি প্রডিউস হচ্ছে, সেই ইলেকট্রিসিটি কি আমি কি স্টেপ আপ ট্রান্সফরমার অথবা কি স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে সেটাকে আমি কি বাড়িয়ে অথবা কি কমিয়ে সেটাকে আমি উপকেন্দ্রে সরবরাহ করতেছি এবং উপকেন্দ্র থেকে আমার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় কি সরবরাহ হচ্ছে। তো এরকমভাবে কি গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে কি বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়ে থাকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি কি উত্তর দেওয়ার চেষ্টা করব।
তো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে কি আমরা সামনের দিকে আগাই, সামনে কি আমরা আরও দু একটি পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। তো এই গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের কার্যপদ্ধতি আমরা ইতিপূর্বে কি বলে দিয়েছি। অথবা কি উচ্চতাপীয় তাপীয় বায়ু মিশ্রিত গ্যাস টারবাইনে কি এসে টারবাইনকে ঘূর্ণন গতি প্রদান করে এবং কি বের হয়ে যায়। টারবাইন ঘোরার সাথে সাথে কি অল্টারনেটর কি ঘুরতে থাকে এবং কি বৈদ্যুতিক শক্তি কি উৎপন্ন হয়। গ্যাস টারবাইন শক্তি কেন্দ্রের প্রধান অংশসমূহ হলো কি, আমরা যদি কি আলোচনা করি গ্যাস টারবাইন শক্তি কেন্দ্রের প্রধান অংশসমূহ কি, এক হচ্ছে কি কম্প্রেসর, কারণ কি বাহির থেকে ভিতরে বাতাস প্রবেশ করানোর জন্য কি আমার একটি কম্প্রেসর প্রয়োজন। তারপর হচ্ছে কি আমার বাতাস লাগবে এই গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে কি শক্তি উৎপন্নের উপাদান হিসেবে বা প্রজ্বলনের উপাদান হিসেবে কি আমার বাতাস প্রয়োজন হবে। তারপর হচ্ছে কম্বাস্টর লাগবে, যেখানে কি এই সংকুচিত বাতাস জমাকৃত থাকবে। তারপর হচ্ছে আমার টারবাইন লাগবে, তারপর হচ্ছে একটি কাপলিং লাগবে এবং হচ্ছে কি ফাইনালি কি আমার একটি পরিত্যক্ত গ্যাস থাকবে। এই পরিত্যক্ত গ্যাসকে আমি একজস্ট পাইপ দিয়ে কি বাইরে বের করে নিয়ে যাব। তো এসব হচ্ছে কি আমাদের একটি গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রের উপাদান। তারপর আমরা যে পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে কি ডিজেল পাওয়ার প্ল্যান্ট বা ডিজেল চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ডিজেল চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলতে হচ্ছে কি এখানে কি একটি ডিজেল ইঞ্জিন থাকবে। এই ডিজেল ইঞ্জিন কি প্রাইম মুভার হিসেবে কাজ করবে। প্রাইম মুভারের সাহায্যে কি আমি টারবাইনকে ঘোরাবো বা প্রাইম মুভারের সাহায্যে কি আমি জেনারেটরকে ঘোরাবো, তখন কি জেনারেটর কি ঘুরলে তখন কি আমার ইলেকট্রিসিটি প্রডিউস হবে। তাহলে কি এখানে কি জেনারেটরকে ঘোরানোর জন্য কি আমার এখানে একটি ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হচ্ছে। তো এখানে ডিজেল ইঞ্জিন হচ্ছে একটি প্রাইম মুভার হিসেবে কাজ করছে। তো এই জন্য কি এই বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র। তো ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রের প্রধান অংশগুলো হচ্ছে কি একটি ডিজেল ইঞ্জিন, তারপর হচ্ছে অল্টারনেটর ইউনিট, অর্থাৎ কি ডিজেল ইঞ্জিন দ্বারা কি আমি শক্তি উৎপন্ন করব, সেই শক্তি দ্বারা কি আমি অল্টারনেটরকে চালিত করব। তো ডিজেল ইঞ্জিন চালু করার সাথে সাথে কি সংযুক্ত শ্যাফট কি ঘুরতে থাকে, অর্থাৎ কি যখন আমি ডিজেল ইঞ্জিন চালু করব, ডিজেল ইঞ্জিন বলতে হচ্ছে কি একটি ইঞ্জিন। তো ইঞ্জিনের মধ্যে আমরা কি করি শক্তি উৎপন্ন করি। এই চারটা স্ট্রোকের মাধ্যমে কি আমরা ইঞ্জিনের মধ্যে শক্তি উৎপন্ন করি। সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট, এই চারটা স্ট্রোকের মধ্যে কি ইঞ্জিনের মধ্যে শক্তি উৎপন্ন হয়। মাহিন ইসলাম প্রশ্ন করেছে কাপলিং কি। কাপলিং হচ্ছে কি জোড়া দেওয়ার পদ্ধতি, মানে দুইটা শ্যাপ যখন একসাথে কি জোড়া লাগানো হয়, জোড়া স্থানকেই বলা হয় কি কাপলিং, মানে দুইটা যখন তুমি একসাথে জয়েন করবা ওই জয়েন্টের স্থানটাই হচ্ছে কি কাপলিং। অয়েল স্টোরেজ হচ্ছে কি, মেহেদি প্রশ্ন হচ্ছে অয়েল স্টোরেজ হচ্ছে কি যেখানে কি অয়েল জমা রাখা হয়। অয়েল বলতে কি ফুয়েল থাকতে পারে। মনে করো যদি আমি বয়লার যদি কি আমি চালাই, তো আমরা কি বলেছি যে বয়লারে কি আমার ফুয়েল লাগবে না। বয়লারে যে কি আমি অগ্নি প্রজ্বলন করাবো, এই অগ্নি প্রজ্বলন করতে গেলে কি আমার কি লাগবে বাতাস যেমন লাগবে, তখন কি সেখানে একটা ফুয়েলও লাগবে। ফুয়েল হিসেবে কি আমি কি কেরোসিন বা ডিজেল যেটাই ব্যবহার করি সেটা প্রয়োজন হবে। তো সেটাই হচ্ছে কি ফুয়েল ট্যাঙ্ক বা অয়েল ট্যাঙ্ক। অয়েল হচ্ছে মূলত হচ্ছে লুব্রিকেটিং অয়েলকে বলা হয়। এখানে কি অয়েল দেওয়া আছে, তো সেটা হচ্ছে একটা ফুয়েল ট্যাঙ্ক আর কি, সেটা ফুয়েল ট্যাঙ্ক হবে আর কি। তাহলে কি ডিজেল চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান অংশগুলো হচ্ছে কি একটি ডিজেল চালিত ইউনিট, অর্থাৎ কি একটি ডিজেল ইঞ্জিন অথবা একটি ডিজেল ইউনিট, এবং অন্যটি হচ্ছে কি অল্টারনেটর। ডিজেল ইঞ্জিন চালু করার সাথে সাথে কি সংযুক্ত শ্যাফট কি ঘুরতে থাকে, অর্থাৎ কি ডিজেল ইঞ্জিন যখন আমি চালু করবো আর ডিজেল ইঞ্জিন যখন চলতে থাকবে তখন কি এই ডিজেল ইঞ্জিনের কি ফ্লাইহুইল ঘুরতে থাকবে, আর ফ্লাইহুইল শ্যাফটের সাথে কি অল্টারনেটর শ্যাফট কি সংযুক্ত থাকার কারণে কি অল্টারনেটরও কি ঘুরতে থাকবে, আর অল্টারনেটর ঘুরলে কি আমার বিদ্যুৎ শক্তি উৎপন্ন হতে থাকবে। তো যদি শিক্ষার্থী বন্ধুরা আমার একটি চিত্র দেখতে পাবে কি একটি ডিজেল পাওয়ার প্ল্যান্ট কি এখানে দেখানো হয়েছে। দেখো এখানে কি এখানে কি বেশ কয়েকটি কি ডিজেল ইঞ্জিন রয়েছে, অর্থাৎ কি এই ডিজেল ইঞ্জিনগুলো দ্বারা কি এখানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হচ্ছে, মানে ডিজেল ইঞ্জিনকে এখানে প্রাইম মুভার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডিজেল ইঞ্জিন দ্বারা কি শক্তি উৎপন্ন করা হচ্ছে, সেই শক্তি দ্বারা কি ডিজেল ইঞ্জিন চলতেছে এবং ডিজেল ইঞ্জিনে কি শ্যাফট ঘুরতেছে, সেই শ্যাফটের সাথে কি জেনারেটর শ্যাফট কি কাপলিং বা জোড়া লাগানো থাকার কারণে কি জেনারেটর শ্যাফট কি ঘুরতেছে। তো এগুলা হচ্ছে কি আমার ডিজেল ইউনিট। এই ডিজেল ইউনিটের সাহায্যে কি আমি শক্তি উৎপন্ন করি। তো শিক্ষার্থী বন্ধুরা
আমরা ডিজেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখলাম। আমি কিন্তু একটা ডিজেল পাওয়ার প্ল্যান্টে মানে চাকরি করেছি। আমাদের এখানে এরকম কি 120টি ডিজেল জেনারেটর সেট ছিল, যেটা দিয়ে কি আমরা বিদ্যুৎ উৎপন্ন করতাম। সেই বিদ্যুৎকে আমরা কি একটি ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিতাম। তো আমাদের পাওয়ার প্ল্যান্টের একটি চিত্র দেখানোর চেষ্টা করেছিলাম, তো সেটা আমি পাইনি। পরবর্তী ক্লাসে আমি দেখাবো যে আমি কোন পাওয়ার প্ল্যান্টে চাকরি করতাম। তো এটা হচ্ছে কি একটি ডিজেল পাওয়ার প্ল্যান্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে আলোচনা করলাম, তারপর হচ্ছে কি বাষ্প চালিত বিদ্যুৎ কেন্দ্র সম্বন্ধে আলোচনা করলাম, এবং ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র সম্বন্ধে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করবো হচ্ছে হাইড্রো ইলেকট্রিক বিদ্যুৎ কেন্দ্র, মানে সস্তায় যে পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি সেটা হচ্ছে কি এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। অর্থাৎ কি পানির যে স্রোত আছে, এই স্রোতের গতি শক্তি দ্বারা কি আমি বিদ্যুৎ উৎপন্ন করে থাকি। এটি বাংলাদেশের একটি মাত্র জায়গায় গিয়ে স্থাপন করা আছে। সেই জায়গায় স্থাপন করার কি একটি যুক্তিযুক্ত কারণ আছে। তো বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীর তীরে কি পানি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এর উৎপাদন ক্ষমতা হচ্ছে কি 230 মেগাওয়াট। বাংলাদেশের একটি মাত্র জায়গায় এরকম কি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত আছে। তো এই বিদ্যুৎ কেন্দ্র সম্বন্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই বিদ্যুৎ কেন্দ্র কীভাবে কাজ করে সেটা ভিডিও আমরা দেখার চেষ্টা করব। তো যদি আমরা ডিজেল পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে আমরা আলোচনা করি, তাহলে কি ডিজেল পাওয়ার প্ল্যান্টের দিকে একটি ভিডিও দেখার আমরা চেষ্টা করি। আচ্ছা, তাহলে কি আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে আলোচনা করি, তারপর আমরা ডিজেল পাওয়ার প্ল্যান্টে যদি ভিডিও থাকে আমাদের এখানে কি দেখার চেষ্টা করব। তো এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে কি একটি পানি বিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ কি পানির স্রোতের যে শক্তি আছে সেই শক্তি দ্বারা কি আমি টারবাইন শ্যাফটকে পরিচালিত করব, আর টারবাইন শ্যাফটের সাথে কি আমি জেনারেটর শ্যাফট কাপলিং করব, তাহলে কি আমার বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। তো বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় এরকম একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত আছে, যার ক্ষমতা হচ্ছে 230 মেগাওয়াট। তো এগুলো হচ্ছে কি আমরা যা দেখতে পাচ্ছি একটি চিত্র, এটি হচ্ছে কি একটি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের বাঁধ। এরকম কি বাঁধ দেয়া থাকবে। তো এরকম বাতের বিভিন্ন কি মানে এগুলো হচ্ছে কি বাত, এবং কি এগুলোর প্রত্যেকটা কন্ট্রোল করার জন্য কি সুইচ আছে। প্রত্যেকটাকে যে কোনো সময় কি যে কোনো প্রয়োজনে কি কন্ট্রোলিং করার ব্যবস্থা থাকে। তো যখন যে কয়টা কি সুইচ আমার চালু রাখতে হবে, পানির প্রেশার যেরকম লাগবে ঠিক সেভাবে কি আমি এই সুইচগুলোকে কি পরিচালনা করব পানির স্রোত পাওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের প্রধান অংশগুলো হচ্ছে কি বাঁধ, পেনস্টক, টারবাইন হাউস। পেনস্টক সম্বন্ধে কি আমরা গতকালকে আলোচনা করেছি। তারপর হচ্ছে কি টারবাইন হাউস আছে, তারপর হচ্ছে পাওয়ার হাউস আছে, তারপর হচ্ছে টেইল রেস আছে। নদীতে বাদ দিয়ে কি পানির উচ্চতা উচ্চ হেড কি পাওয়া যায়। যখন আমরা জানি পানি কি নর্মালি কি একটি দিক থেকে অন্য দিকে প্রবাহিত হয়, নর্মালি কি উপর থেকে কি নিচ দিকে প্রবাহিত হয়। তাহলে কি নিচে যদি কোনো বাঁধ সৃষ্টি করা হয় তাহলে কি পানির উচ্চতা আস্তে আস্তে কি বাড়তে থাকবে না, নর্মালি কি আস্তে আস্তে কি পানির উচ্চতা বাড়তে থাকবে। এরকম কি বাদ দিয়ে কি আমি পানির উচ্চতা কি আস্তে আস্তে কি বাড়াবো। পানিকে পেনস্টকের মাধ্যমে টারবাইনে এনে টারবাইনকে ঘুরানো হয়। নর্মালি এই পানির হেডকে উঁচা করার পর তখন তার মধ্যে কি আমি পানির একটি কি মানে যখন আমি এই পানির হেডকে মানে বাড়াবো, তখন কি সেই পানির হেডকে কাজে লাগিয়ে বা পানির হেডের স্রোতকে কাজে লাগিয়ে কি আমি টারবাইনকে পরিচালিত করবো বা টারবাইনকে ঘোরাবো, অথবা কি পানির টেল রেসে এসে জমা হবে। দেখো আমরা একটি পানি বিদ্যুৎ কেন্দ্রের চিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখো কি এটা হচ্ছে কি একটা বাঁধ, এখানে বাঁধ দেওয়া আছে, এই সুইচ গেট আছে, এই সুইচ গেটগুলো নিয়ন্ত্রণ করার জন্য কি সুইচ গেট সুইচ আছে। তো এখানে কি বাঁধ দিয়ে কি করা হয়েছে, এই জায়গাটুকুর পানির উচ্চতা কি বৃদ্ধি করা হয়েছে। তো এই পানির উচ্চতা বৃদ্ধি করার কারণ হচ্ছে যদি আমি পানির উচ্চতা বৃদ্ধি করি তখন এই পানির গতিশক্তিকে আস্তে আস্তে কি বাড়তে থাকবে। তাহলে কি এই পানি থেকে আমি কি উচ্চ গতিশক্তি পেয়ে থাকবো।
যখন এই সুইচগুলো দিয়ে পানিকে আমি কি ছেড়ে দেব নিচের দিকে, তখন কি অধিক স্রোতে কি নিচের দিকে পানি প্রবাহিত হবে। তো এই স্রোতকে কাজে লেগে আমি আমার টারবাইন শ্যাফটকে ঘোরানোর চেষ্টা করব। তো টারবাইনের সাথে অল্টারনেটর যুক্ত থাকে, সেজন্য কি টারবাইন ঘোরার সাথে সাথে কি অল্টারনেটর কি ঘুরে। আমরা কি ইতিপূর্বে বেশ কয়েকটি যে পাওয়ার প্ল্যান্ট দেখেছি প্রত্যেকটার সাথে কি এরকম আমি কি টারবাইনের সাথে অল্টারনেটর কি কাপলিং করা থাকে, সেই জিনিসটিকে আমরা লক্ষ্য করেছি। তো মূল কাজ হচ্ছে কি আমার টারবাইনকে ঘোরানো, অর্থাৎ কি টারবাইন এখানে কি প্রাইম মুভার হিসেবে কাজ করতেছে। এই টারবাইনকে যদি আমি ঘোরাতে পারি, টারবাইনের সাথে সংযুক্ত কি অল্টারনেটর শ্যাফটটিও কি তখন কি ঘুরতে থাকবে, তাহলে কি আমার বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। তো দেখো, যদি আমরা একটি ভিডিও দেখি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের, তাহলে কি আমরা জিনিসটি কি বুঝতে পাবো। দেখো, আমরা একটি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ভিডিও দেখার চেষ্টা করি। ভিডিওগুলো নেট স্পিড স্লো থাকার কারণে আপলোড হচ্ছে না, তো আমরা দেখার চেষ্টা করি। তবু টেইল রেস সম্বন্ধে প্রশ্ন করেছে মেহেদি এবং আনোয়ার আজিম। টেইল রেস হচ্ছে যে পেনস্টক পেনস্টকে কি পানি জমা থাকে, মানে উচ্চতা বাড়ানোর পরে যে জায়গায় পানি জমা থাকে সেটা হচ্ছে পেনস্টক। আর এই পেনস্টক থেকে আগত পানি দ্বারা কি যখন টারবাইনকে ঘুরিয়ে পানিটা আবার কি যে জায়গায় কি গিয়ে কি আবার জমা থাকে নিচের দিকে, সেটা হচ্ছে কি টেইল রেস। দেখো, আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের যদি একটি ভিডিও দেখি, ভিডিওটা আমাদের দেখতে সুবিধা হবে। দেখো, ভিডিওটি আমরা দেখলে আশা করি যে সহজেই বুঝতে পারবো যে আসলে এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে কীভাবে কি বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে। দেখো, এখানে কি আছে টারবাইন, এটা কি টারবাইন শেফট। তো এই দিকে কি আছে মুভিং ওয়াটার, অর্থাৎ কি পানির স্রোতধারা। দেখো এই দিক দিয়ে এই প্যানস্টক থেকে কি পানি এই দিক দিয়ে কি আসতেছে, এই পথ দিয়ে আসে কি টারবাইন শ্যাফট কি সে ঘোরাচ্ছে। এই টারবাইন শ্যাফট যখন ঘুরতেছে তখন কি এই জেনারেটর শ্যাফট কি তখন কি এই দেখো জেনারেটর, তখন কি জেনারেটর শ্যাফট এই টারবাইন শ্যাফটের সাথে কাপলিং থাকার কারণে কি জেনারেটর শ্যাফট কি ঘুরতেছে। তো এই দেখো যে পানি এদিক দিয়ে আসতেছে রিজার্ভার থেকে বা প্যানস্টক থেকে, সে কি করতেছে সে টারবাইনকে ঘোরাচ্ছে এবং ঘোরানোর পরে সে যে জায়গায় চলে যাচ্ছে সেটাই হচ্ছে কি টেইল রেস, লোয়ার রিজার্ভার। তো এভাবে যখন কি সে টারবাইনকে ঘোরাচ্ছে, এই টারবাইনকে ঘোরানোর ফলে কি টারবাইন যখন ঘুরতে তখন টারবাইনের সাথে কি জেনারেটর শ্যাফট কাপলিং থাকার কারণে কি জেনারেটর কি ঘুরতেছে, আর জেনারেটর যখন কি ঘুরবে তখন কি আমার তার থেকে কি বিদ্যুৎ শক্তি পাবো। মানে এই বিদ্যুৎ কেন্দ্র আমি সব জায়গায় স্থাপন করতে পারবো না, যে নদীর সবসময় কি সারা বছর যে নদীতে কি পানি থাকে এরকম একটি নদী আমার প্রয়োজন হবে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে গেলে। তো কাপ্তাইয়ের কর্ণফুলী নদী হচ্ছে এরকম একটি নদী যেখানে কি সারা বছরই কি পানির উচ্চতা কি সমান থাকে। তো সেই কারণে কি আমি সেই জায়গায় কি এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারবো। তো এই বিদ্যুৎ কেন্দ্রের আসলে বেনিফিটটা কি, লোস্ট কম্পিটিভ, মানে হচ্ছে কি তোমার এই বিদ্যুৎ কেন্দ্র এখানে কি নর্মালি আমাদের কি ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে কি ডিজেল ইঞ্জিন লাগবে। তো ডিজেল ইঞ্জিন
কিভাবে কি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করবে, ডিজেল জ্বালানি লাগবে। তো ডিজেল জ্বালানি কি একটি কি মূল্য রয়েছে, কিন্তু যদি আমরা লক্ষ্য করি এখানে কি পানির স্রোত দ্বারা কি বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে, তাহলে কি এই বিদ্যুৎ শক্তি দ্বারা কি এই পাওয়ার প্ল্যান্ট দ্বারা কি যে শক্তি উৎপন্ন হবে সেটা কি একেবারে কি কস্ট লাগবে না। কারণ কি এখানে কি বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে কি পানির স্রোত দ্বারা। তো এখানে কি আলাদা কোনো ফুয়েল প্রয়োজন হবে না। তো এই জন্য কি এখানে কি বিদ্যুৎ শক্তি খরচ একেবারে কি কম প্রয়োজন হবে। এবং কি এখানে কি প্রাথমিক খরচ যেটা আছে সেই খরচটাকে একটু বেশি লাগবে, প্রাথমিকভাবে কি যন্ত্রপাতি পরিচালনা করার সময় কি একটু বেশি লাগবে। তো এই জন্য কি এইসব বিদ্যুৎ কেন্দ্র থেকে আমি উৎপাদিত যে বিদ্যুৎ পাবো সেটা কি খুব কম খরচে কি পেয়ে যাব আমরা। তো এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কাপ্তায়ে স্থাপন করার অন্যতম কারণ হচ্ছে কর্ণফুলী নদী একটি পাহাড়ি কি খরস্রোতা নদী, পাই কি সারা বছর কি এই নদী থেকে স্রোত থাকে এবং কি বৃষ্টি, বন্যা এবং বরফ গলা পানিতে কি সারা বছরে কি পানির প্রবাহ বিরাজমান থাকে। বাংলাদেশে কি এই ধরনের নদী আর দ্বিতীয়টি কোথাও নেই, এই জন্যই কি ওই নদীর তীরে কি এই জাতীয় কি পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। কর্ণফুলী নদীটি অধিক চওড়া নয় বলে এতে কি বাঁধ নির্মাণ খুব সহজ ব্যাপার, খুব কম খরচে কি সেখানে কি বাঁধ নির্মাণ করা সম্ভব হয়। এই নদীর পানি স্বচ্ছ বলে কি পানি টারবাইনের পক্ষে এটা কি সুবিধাজনক, অর্থাৎ কি ব্লেডগুলো কি কম ক্ষতিগ্রস্ত হয় পানি স্বচ্ছ থাকার কারণে। এতে সারা বছর মোটামুটি কি পানির অধিক উচ্চতা বজায় থাকে বলে বন্যা এবং বৃষ্টিপাতের সময় এই প্রকল্প থেকে 230 মেগাওয়াটের স্থলে তার চেয়ে কি 10% বেশি, অর্থাৎ কি 250 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ শক্তি আমরা পেয়ে থাকি। এসব কারণে কি কাপ্তাই বিদ্যুৎ প্রকল্পে এই বিদ্যুৎ চাহিদা পূরণ করার সাথে সাথেও যখন কি বিভিন্ন সময় সেচ কাজের প্রয়োজন হয়, এই ব্যবহৃত পানি দ্বারা কি আমি বিভিন্ন ধরনের কি বিভিন্ন জায়গায় কি সেচ কাজ পরিচালনা করতে সক্ষম হই। অর্থাৎ কি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে সারা বছর প্রায় কি 230 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি কি পাওয়া যায়। এতে কোনো জ্বালানি খরচ লাগে না, পরিবেশেরও কি বিপর্যয় ঘটে না। আমরা যদি কি ডিজেল ইঞ্জিন চালাই তাহলে কি ডিজেল ইঞ্জিন দ্বারা কি উৎপাদিত শক্তির দ্বারা কি আমি টারবাইনকে চালাতে পারবো, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। তাহলে কি এই যে ডিজেল ইঞ্জিন আমি চালাচ্ছি, তাহলে কি ডিজেল ইঞ্জিন চালানোর সময় কি আমার একটি একজোস গ্যাস তৈরি হচ্ছে, এই একজোস গ্যাসের জন্য কি আমার পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এই জাতীয় পাওয়ার প্ল্যান্টে আমার সেই সমস্যাটি কি থাকবে না। তো এই টারবাইন সমূহ থেকে পতিত পানির দ্বারা কি হাজার হাজার একর জমিও কি আমি চাষ করতে পারবো এই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহৃত পানি দ্বারা। তো পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি সোলার পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ কি সৌর বিদ্যুৎ কেন্দ্র। সোলার রেডিয়েশনের মাধ্যমে পানি উৎপন্ন হয় এবং কি গরম পানি বয়লারে প্রবেশ করে, বয়লারের পানি বাষ্পে পরিণত হয়, বাষ্প টারবাইনে আসে, সম্প্রসারিত হয়ে কি কন্ডেন্সারে আসে, তারপর হচ্ছে কি টারবাইন শেপ পানি পাম্পের শেপের সাথে কি কাপলিং করা থাকে, টারবাইন ঘোরার সাথে সাথে কি ওয়াটার পাম্পও কি আস্তে আস্তে কি ঘুরতে থাকে এবং প্রয়োজনীয় কার্য সম্পাদন করে। এই জাতীয় প্ল্যান্টে অনেকগুলো কি ফ্ল্যাট প্লেট কালেক্টর একত্রে সজ্জিত করে কি সূর্যরশ্মি থেকে কি তাপ সংগ্রহ করা হয়। এই তাপ দিয়ে কি পানিকে কি বাষ্পে পরিণত করা হয়, সেই বাষ্পের ধাক্কায় কি আমার টারবাইনকে পরিচালিত করা হয় এবং পানিকে কি 70 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রায় উত্তপ্ত করে উত্তপ্ত পানি বয়লারে প্রেরণ করার পর বয়লারের পানিকে কি বাষ্পে পরিণত করতে কি সক্ষম হয়। এটি হচ্ছে একটি সোলার পাওয়ার প্ল্যান্টের চিত্র। এটা হচ্ছে কি সোলার, এগুলো হচ্ছে কি সোলার প্যানেল, আমরা যা দেখতে পাচ্ছি সেগুলো কি সোলার প্যানেল। এই সোলার প্যানেল কি সূর্যরশ্মি থেকে তাপ সংগ্রহ করে, সেই তাপ দ্বারা কি আমি পানিকে বাষ্প পরিণত করব, সেই বাষ্প দ্বারা কি বাষ্পে বা স্টিমের চাপ দ্বারা আমি কি টারবাইনকে পরিচালিত করব। এরকমভাবে কি আমি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে সক্ষম হব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে মোটামুটি ছিল আমাদের এই পার্ট। তো এই পার্ট সম্বন্ধে বা আজকের এই পার্ট সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কি প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি নতুন কোনো প্রশ্ন কি কারোর মধ্যে থেকে এসেছে কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা, কারো যদি কোনো পাঠ সম্বন্ধে আমাকে প্রশ্ন করতে পারো।
এর নিয়ে বিদ্যুৎ কেন্দ্রের ব্লক ডায়াগ্রাম অঙ্কন হচ্ছে কি আমি 11তম অধ্যায় নিয়ে আলোচনা করব প্রতিবার। তো এই